পৃথিবীতে ৫৭টি মুসলিম রাষ্ট্রের অস্তিত্ব একটি পরিসংখ্যানগত বাস্তবতা। এদের মধ্যে কারো কারো রয়েছে অফুরন্ত তেলের ভাণ্ডার, কারো কারো আছে $১ পাহাড় সম্পদ, আবার কারো রয়েছে বিশাল আকারের সেনাবাহিনী। কিন্তু যখন গাজা উপত্যকা বা সমগ্র মধ্যপ্রাচ্য আগুনে জ্বলছে, তখন এই শক্তিধর রাষ্ট্রগুলোর ভূমিকা কী? উত্তরটা এক কথায় হলো নীরবতা। এমন এক পিনপতন নীরবতা যা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। আজকে যদি প্রশ্ন করা হয় সৌদি আরবের বিমান বাহিনী কোথায়, মিশরের নৌবাহিনী কোথায়, অথবা তুরস্কের সেই বিশাল সেনাবাহিনী কোথায়, কেউ কি আমেরিকার চোখের দিকে তাকিয়ে একটি কথা বলার সাহস দেখিয়েছে? কেউ কি স্পষ্ট ঘোষণা দিয়েছে যে ইসরায়েল থামো, না হলে আমরা আসছি? উত্তর হলো না, কেউই বলেনি। কিন্তু এই পুরো নীরবতার সিনারিওতে একজন অদ্ভুত খেলোয়াড় রয়েছে, যাকে অনেকে পাগলা ঘোড়া বলে ডাকে। সে দেশটি হচ্ছে ইরান। মনে রাখতে হবে, যখন সবাই ভাবছে কিভাবে নিজেদের ক্ষমতার গদি বাঁচানো যায়, ঠিক সেই সময় ইরান বলছে তারা লড়বে। অনেকেই বলে ইরান নাটক করছে, সিয়াসুন্নি রাজনীতি করছে। তর্কের খাতিরে যদি সব ধরনের রাজনৈতিক হিসাব নিকাশ মেনে নেওয়াও হয়, তবুও একটা বাস্তবতা অস্বীকার করা যায় না। দিন শেষে সেই দেশটি যারা গত ৪০ বছর ধরে আমেরিকার নিষেধাজ্ঞার চাপে পরমাণু বিজ্ঞানীদের রাস্তার মাঝখানে গুলি করে হত্যা করেছে, সেই দেশটি যখন বিশ্বের ১ নম্বর সুপার পাওয়ার আমেরিকা এবং পরমাণু শক্তিধর ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়ায়, তখন তাকে কি বলা যায়? বোকামি নাকি অদম্য সাহস? রাশিয়া কি আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে লড়েছে? না, তারা প্রক্সি যুদ্ধ লড়েছে। চীন কি আমেরিকার সাথে সরাসরি লড়েছে? না, তারা বাণিজ্য যুদ্ধে লিপ্ত। কিন্তু ইরান সরাসরি বলেছে, এসো, আমরা প্রস্তুত। যাদের অর্থনীতি ধ্বংস, যাদের পেটে ভাত নেই, তারাই এখন $১০০ বিলিয়ন ডিফেন্স বাজেটের মালিক আমেরিকার মোকাবিলায় নেমে পড়তে যাচ্ছে। তখন বোঝা যায় যে ক্ষমতার উৎস শুধু টাকা বা অস্ত্র নয়, ক্ষমতার প্রকৃত উৎস হচ্ছে জিগরা বা কলিজা। আর এই মুহূর্তে জিওপলিটিক্সের ময়দানে ইরানের মতো কলিজা আর কোনো দেশের আছে বলে মনে হচ্ছে না। এই পরিস্থিতির মধ্যে একটি ভয়াবহ ব্রেকিং নিউজ পুরো বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে আর কোনো যাত্রীবাহী বিমান উড়ছে না। গত ২৪ ঘন্টায় যা ঘটেছে তা কোনো সাধারণ ঘটনা নয়। এয়ার ফ্রান্স, লুফথানাসা, KLM এর মতো ইউরোপের বাঘা বাঘা সব এয়ারলাইন্স তাদের মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল করেছে, বিশেষ করে রাতের ফ্লাইটগুলো। কিন্তু কেন? কারণটা খুব সাধারণ এবং ভয়ঙ্কর। গোয়েন্দা রিপোর্ট বলেছে, ইরান এবার আর কোনো সতর্কতামূলক হামলা বা ওয়ার্নিং শট খেলবে না। এবার যা হতে যাচ্ছে তা হলো অল আউট ওয়ার অথবা সর্বান্তক যুদ্ধ। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এখন পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে। পাইলটেরা সেখানে বিমান নামাতে চাইছেন না, ক্রু সদস্যরা তেল আবিবের রাত কাটাতে রাজি নয়। অর্থাৎ বিশ্ব বুঝে গেছে ইরানের মিসাইলের লঞ্চ প্যাডে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এই প্যাটার্নটি লক্ষ্য করুন। এরা শুধু ফ্লাইট বাতিল করেনি, তারা তাদের বিমানগুলোকে মাঝ আকাশ থেকে ঘুরিয়ে দিয়েছে। কারণ ৯৯% সম্ভাবনা হলো ইরান এবার যে হামলাটা চালাবে সেটা হবে রাতের আধারে। আর এই হামলাটা কোনো ছোটোখাটো ড্রোন হামলা নয়, এটা হতে যাচ্ছে ব্যালিস্টিক মিসাইলের বৃষ্টি। এয়ারলাইন্সগুলো বোকা নয়, প্রতিটি দেশের গোয়েন্দা সংস্থা তাদের আগেভাগে সতর্ক করে দেয়। যখন কোনো রাষ্ট্র তার ফ্ল্যাগ ক্যারিয়ার বিমানকে বলে ওই দিকে যেও না, তখন বুঝে নিতে হবে ওই অঞ্চলে খুব শীঘ্রই একটা বড় আগুন জ্বলতে শুরু করবে। মজার ব্যাপার হলো, এই ভয়ের ঢেউ শুধু তেল আবিবেই সীমাবদ্ধ নেই। রিয়াদ, দুবাইয়ের মতো যেসব শহর পর্যটন ও ব্যবসার হাব, সেখানকার ফ্লাইট বাতিল হতে শুরু করেছে। সিরিয়াসলি ভেবে দেখুন তো, আধুনিক বিশ্বে যেখানে স্যাটেলাইট দিয়ে মশা পর্যন্ত ট্র্যাক করা যায়, সেখানে পুরো একটা অঞ্চলের আকাশপথ বন্ধ হয়ে যাওয়া মানে কি? এর অর্থ হলো তারা তৃতীয় বিশ্বযুদ্ধের ঠিক দরজায় দাঁড়িয়ে আছে। ঠিক এই মুহূর্তে ইসরায়েলের মাটিতে পা রেখেছেন আমেরিকার সেন্ট্রাল কমান্ড। রাজনীতির ভাষা একটু বোঝা দরকার। আমেরিকার এই জেনারেল হলেন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ক্ষমতার প্রধান প্রতীক। তিনি যখন সশস্ত্র অবস্থানে তেল আবিবে যায়, তখন বুঝতে হবে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তিনি যেখানে নেতানিয়াহুর সাথে চা কফি খেতে যাননি, তিনি গেছেন এটা ঠিক করতে যে ইরান যখন মারবে তখন তারা কিভাবে পাল্টা মারবে, আর সেই পাল্টা মারের পর ইরান যখন আবার মারবে তখন তারা কোথায় লুকোবে। ইরান হলো সেই বোমা যা ফাটলে শুধু নিজে মরবে না, আশেপাশের সবাইকে নিয়ে ডুবে যাবে। একেই বলে নিশ্চিত পারস্পরিক ধ্বংস। সম্প্রতি আমেরিকার মাধ্যমে ইরানকে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল, যাকে তারা ড্রিম ডিল বলছে। সেই ডিলের শর্ত হলো ইরানকে তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে, ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি ধ্বংস করতে হবে এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে ক্ষমতা ছাড়তে হবে। ইসরায়েল ও আমেরিকা ইরানকে গাদ্দাফির লিবিয়া বা সাদ্দামের ইরাক বানাতে চায়। ইতিহাস তো সাক্ষী, যে দেশ আমেরিকার কথা অস্ত্র সমর্পণ করেছে, আমেরিকা কিছুদিন পর সেই দেশকে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে। ইরান এই ফাঁদে পা দেবে না।
ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা তাদের ধোঁকা দিতে চায়, তারা সময় কিনতে চায়, কিন্তু এবার আর কোনো আলোচনা নয়, এবার ফয়সালা হবে ময়দানে। ইরান জানে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাদের বেকারত্ব 50%, জলের সমস্যা, মুদ্রাস্ফীতি, জনগণ রাস্তায়। এই অবস্থায় ইরান সরকারের কাছেও যুদ্ধ ছাড়া হয়তো আর কোনো পথ খোলা নেই, কারণ একমাত্র যুদ্ধই হতে পারে জাতিকে আবার এক করার একটিমাত্র হাতিয়ার। জাতীয়তাবাদের আফিম একটা জাতিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। কাতার, তুরস্ক, আলজেরিয়া, পাকিস্তান সবাই তাকিয়ে আছে ইরানের দিকে। এই দেয়াল যদি ভেঙে পড়ে তবে আমেরিকার পরবর্তী টার্গেট হবে তুরস্ক, তারপর কাতার, তারপর একে একে বাকিরা। ইরান এখন শুধু নিজের জন্য লড়ছে না, ইরান লড়ছে পুরো অঞ্চলের ভারসাম্য রক্ষার জন্য। ইরান যদি আজ হেরে যায় তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামনে দাঁড়ানোর মতো তৃতীয় শক্তি আর কেউ থাকবে না। তখন ইসরায়েল যা চাইবে তাই আইন হয়ে যাবে। গাজা তো ছিল শুধু একটি ট্রেলার, পুরো মিডল ইস্ট তখন সিনেমা হয়ে যাবে। তুরস্কের এরদোগান এটা বোঝেন, কাতারের আমিরও এটা বোঝেন, কিন্তু তারা নিরুপায়, কারণ তাদের অর্থনীতির চাবি আমেরিকার হাতে। একমাত্র ইরান সেই চাবিটা অনেক আগেই ছুঁড়ে ফেলে দিয়েছে। হারানোর কিছু নেই বলেই হয়তো হারানোর ভয়ও নেই। তারা এমন এক সময় বাস করছে যেখানে চোখের সামনে ইতিহাস তৈরি হচ্ছে, আর এই বিশৃঙ্খলার মাঝে একা দাঁড়িয়ে ইরান, এক হাতে মিসাইল, অন্য হাতে নিজের অস্তিত্ব। প্রকৃতির খেলা বোঝা বড়ই দায়। হয়তো আমেরিকার এই সুপার পাওয়ার দম্ভ চূর্ণ হওয়ার জন্য ইরানের মতো একটি দেশকে অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে। ইতিহাস সাক্ষী, বড় বড় সাম্রাজ্যের পতন হয়েছে এমন সব শক্তির হাতে যাদের কেউ গুনতেই ধরেননি সেই সময়। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যি আমেরিকার সাথে সর্বান্তক যুদ্ধে টিকে থাকতে পারবে, নাকি গাদ্দাফি ও সাদ্দামের মতো তাদেরও করুণ পরিণতি হবে? আর যদি যুদ্ধ লেগেই যায় তবে তার প্রভাব গোটা বিশ্বে কতটা পড়বে? বিশ্ব নিঃশ্বাস ধরে অপেক্ষা করছে সেই চূড়ান্ত মুহূর্তের, যখন সময়ের সন্ধিক্ষণে সিদ্ধান্ত হবে একটি অঞ্চলের ভাগ্য আর সাথে সাথে বিশ্বশক্তির ভারসাম্যেরও। অন্ধকার যেন ক্রমশ ঘনিয়ে আসছে, যার শেষ কোথায় তা কেউ জানে না।